বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা, বলেছেন ইরান। এরপর জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে, হামাস নেতা তুরস্কে। আরো জানিয়ে দিব মানবাধিকার লঙ্ঘন, ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। এদিকে সত্যিই কি ইরানের সরাসরি আক্রমণে সক্ষমতা ইসরায়েলের আছে? এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের $61 বিলিয়ন সহায়তা বিল পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা, বলেছেন ইরান। ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াড কপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কয়েক ঘন্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তা চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। এর আগে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল। গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে, হামাস নেতা তুরস্কে। গাজার রাফা শহরে আবাসিক ভবনগুলোর ওপর ইসরায়েলের নৃশংস বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারে 8 জন নিহত হয়েছেন। এ নিয়ে 7ই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। এই সংখ্যা এখন 34,049। এ অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন স্বাধীনতাকামী গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই দুই নেতা গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনার মধ্যে বিশ্ববাসীর দৃষ্টি সেদিকে নিবদ্ধ রয়েছে। এই ফাঁকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অকাতরে গাজার নিরীহ মানুষকে হত্যা করছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা জিও নিউজ। দ্বিতীয় দিনের মতো শনিবারও ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারমে অবস্থিত নূর শামস শরণার্থী ক্যাম্পে অভিযান চালায়। এতে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন টিনেজার আছে। সাংবাদিকরা বলছেন, সেখানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধ্বংসলীলা চালানো হয়েছে। রাফা এলাকার আশপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। সেখানকার পূর্ব দিকের কৃষি জমিকে ধ্বংস করে দিয়েছে তারা। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার। এরদোগান ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছেন, কিন্তু এক্ষেত্রে সফল হননি তিনি। তবে কাতার বলেছে তারা মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকাকে পুনর্মূল্যায়ন করছে। বুধবার দোহাতে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে পাঠিয়েছেন এরদোগান। এর মধ্য দিয়ে তিনি আবার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চান বলে ইঙ্গিত মিলেছে। 2011 সালে তুরস্ক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্ত করতে একটি চুক্তি করেছিল। তখন থেকেই তুরস্কে হামাসের একটি অফিস আছে। ওই সময় থেকে ইসমাইল হানিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এরদোগান। মানবাধিকার লঙ্ঘন, ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে
আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 3টি মার্কিন সূত্র এ তথ্য জানিয়েছে। এই প্রথমবারের মতো পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন সরকার কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যাচ্ছে। সূত্র জানায়, মার্কিন অবরোধের মধ্যে থাকবে আমেরিকার কোনো সহায়তা নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নকে দেয়া যাবে না। এই ইউনিটের অফিসার ও সৈন্যদের মার্কিন সামরিক বাহিনীর কোনো প্রশিক্ষণ কার্যক্রমে রাখা যাবে না। আমেরিকার তহবিল পায় এমন কোনো কার্যক্রমে এই ইউনিটের সদস্যদের নিয়োগ করা যাবে না। সাবেক ডেমোক্র্যাটিক সিনেটর প্যাট্রিক লেহরি 1997 সালের একটি আইনের ভিত্তিতে এই অবরোধ আরোপ করা হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এমন কোনো নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনী বা পুলিশকে মার্কিন সামরিক সহায়তা বা প্রশিক্ষণ প্রদান করা যাবে না। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ওয়ালা মিডিয়াকে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো 7 অক্টোবরের আগে ঘটেছে এবং তা ঘটেছে কেবল পশ্চিম তীরেই। তবে আরও কয়েকটি সেনা ইউনিট এবং ইসরায়েলি পুলিশ ইউনিটের বিরুদ্ধে এই অভিযোগ থাকলেও তারা তাদের আচরণ সংশোধন করে নেওয়ায় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপের খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক্স পোস্টে বলেছেন, আইডিএফ এর বিরুদ্ধে কোনোভাবেই অবরোধ আরোপ করা যাবে না। উল্লেখ্য, নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নটি অতি উগ্র ইহুদিদের নিয়ে গঠিত। তাদের হাতে 2022 সালের জানুয়ারিতে 80 বছর বয়স্ক ফিলিস্তিনি আমেরিকান ওমর আসাদ মারা যান। এ ধরনের আরও কিছু ঘটনা এই বাহিনী ঘটিয়েছে। আসাদকে রামাল্লার কাছে তার গ্রামে হঠাৎ স্থাপিত একটি চেক পয়েন্টে গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাপ পরানো হয়, তার মুখে বাধা হয়। এরপর সৈন্যরা মধ্যরাতে তাকে মাটিতে কয়েক ঘন্টা ফেলে রাখে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে এক তদন্তে ইসরায়েলি বাহিনী জানায়, এটা ছিল একটি বাহিনীর নৈতিক ব্যর্থতা এবং সিদ্ধান্ত নিতে ভুল করা। বিষয়টি মানুষের মর্যাদার উপর মারাত্মক আঘাত ছিল। পরে নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের কমান্ডারকে তিরস্কার করা হয়। কোম্পানি কমান্ডার এবং প্লাটুন কমান্ডারকে বরখাস্ত করা হয়। তবে ঘটনার সাথে জড়িত সৈন্যদের কোনো শাস্তি ছাড়াই রেহাই দেওয়া হয়। সত্যিই কি ইরানের সরাসরি আক্রমণের সক্ষমতা ইসরায়েলের আছে? ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তেজনা মধ্যপ্রাচ্যে। বৈশ্বিক রাজনীতিতেও এর আঁচ লেগেছে ভালোভাবেই। শনিবার 13 এপ্রিল ইসরায়েলের সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে গত শুক্রবার 20 এপ্রিল ইরানে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইসরায়েল। যদিও এ বিষয়ে তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, আর ইরানও হামলার বিষয়টি সরাসরি স্বীকার করেনি। এর মাঝে প্রশ্ন উঠছে, এতটা দূরের পথ ডিঙিয়ে আদৌ কি ইসরায়েলের ইরানে হামলা চালানোর সক্ষমতা আছে? সবচেয়ে কাছের সীমান্ত এলাকা থেকেও ইসরায়েল ইরানের দূরত্ব অন্তত 900 কিলোমিটার, আর তেহরানের অধিকাংশ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা ইসরায়েল সীমান্ত থেকে অন্তত 2000 কিলোমিটার দূরে। যে কারণে ইরানি ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলি F-15 ও F-35 যুদ্ধবিমানকে পাড়ি দিতে হবে লম্বা পথ। প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম এসব যুদ্ধ বিমানকেও তাই বেশ ঝক্কি পোহাতে হবে, দিতে হবে অগ্নি পরীক্ষা। সীমান্তবর্তী ইরানের স্থাপনায় হামলা চালানোর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পথে যেতে না পারলে এসব ইসরায়েলি যুদ্ধ বিমানকেও যাত্রাপথে জ্বালানিও নিতে হবে, দরকার পড়বে বিশেষ কৌশলের। আবার ইরানে হামলার জন্য সৌদি আরব ও জর্ডান তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহারও করতে দেবে না। ফলে বিকল্প পথ হিসেবে ইসরায়েলকে লোহিত সাগর এবং ইয়েমেন ও ওমানের আকাশসীমা দিয়ে ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা চালাতে হবে। তবে এক্ষেত্রে ইরান উপকূলে পৌঁছতে ইসরায়েলি যুদ্ধ বিমানকে 4700 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অবশেষে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের $61 বিলিয়ন সহায়তা বিল পাশ। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিদলীয় ভোটে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 112 জন রিপাবলিকান। শনিবারের অধিবেশনের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে ভোটাভুটি শুরু হয়। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই সমর্থকরা ইউক্রেনের পতাকা নেড়ে উল্লাস ও হাততালি দিতে শুরু করে। এতে স্পষ্ট হয়ে যায় যে ইউক্রেনের সহায়তা প্যাকেজ অবশেষে অনুমোদিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর হাউস করতালিতে ফেটে পড়ে। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
পোস্টে তিনি লেখেন, আমি এই সিদ্ধান্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, উভয় দল এবং ব্যক্তিগতভাবে স্পিকার মাইক জনসনের কাছে কৃতজ্ঞ। জেলেনস্কি লেখেন, গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বদা বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ থাকবে। যতক্ষণ আমেরিকা এটিকে রক্ষা করতে সাহায্য করবে ততক্ষণ পর্যন্ত তা ব্যর্থ হবে না। তিনি আরও লেখেন, আজ কংগ্রেসে পাশ হওয়া গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা বিল যুদ্ধকে সম্প্রসারণ হওয়া থেকে রক্ষা করবে, হাজার হাজার জীবন বাঁচবে ও উভয় দেশকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।